এক যুগ পরে লতা লন্ডন থেকে নিজ পৈতৃক সম্পত্তি ভাগ করে নিতে নিজের দেশে ফেরত এসেছে। তবে এসে জানতে পারে তার বাবা মৃত্যুর আগে একটা উইল করে গিয়েছে, যেখানে পাতার ছোট বোন লতা দুজনে একসাথে হলেই সম্পত্তির বন্টন করে দেয়া হবে। পাতা তো পড়ে যায় বিপদে, কেননা সৎ বোনের সঙ্গে এক যুগের বেশি সময় ধরে কোনো ধরনের যোগাযোগ নেই। বনের খোঁজ করতে করতে ঘন জঙ্গলে ঘেরা খুনিয়াবাড়ি গ্রামে পৌঁছে যায়। তবে রহস্যজনক বিষয় হচ্ছে, তারই সৎ বোনকে গ্রামবাসীরা সকলে মিলে ডাইনি বলে পুড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালায়। এমন কি ঘটেছিল 12 বছরে, যার জন্য সৎ বোনকে গ্রামবাসীরা ডাইনি উপাধি দিল? এর পেছনের রহস্য কি? পাতা কি পুরো গ্রামের বিরুদ্ধে গিয়ে নিজের সৎ বোনকে বাঁচাতে পারবে? সদ্য মুক্তিপ্রাপ্ত এই অসাধারণ ড্রামাটি আজ আপনাদের সাথে শেয়ার করব। ড্রামার নাম ডাইনি। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গ্রামবাসীরা সকলে মিলে একজন মহিলাকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে বের করে দেয়। তখনই এক বয়স্ক চাচা বলে ওঠে, গ্রামের মানুষ মরার পেছনে ওই ডাইনি রয়েছে। ওই ডাইনিকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মারা যাবে। তোমরা কি চাও তোমাদের এই বাচ্চাগুলো মারা যাক? গ্রামবাসী চিৎকার করে বলে ওঠে, না। পুরো গ্রামবাসী ডাইনিকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে লন্ডন থেকে দীর্ঘদিন পর পাতা তার নিজ শহরে ফিরে এসেছে। শহরের চিরচেনা গলি থেকে গাড়ি যাওয়ার সময় পাতা কল্পনা করে, কয়েক বছর আগে পাতা তার বয়ফ্রেন্ডের ব্যাপারে বাবাকে বলছিল ও পড়াশোনায় খুব ভালো, খুব তাড়াতাড়ি লন্ডনে গিয়ে এমবিএ করবে। বাবা রেগে বলে, আমাকে এসব এমবিএ দেখিও না, যত সব ধান্দাবাজ লোক। পাতা বলে, তাহলে ছোটবেলা থেকে কেন বলতে নিজের মতো করে বাঁচো? মা থাকলে এসব কখনোই হতো না। বাবা বলে, এ বাড়িতে থাকতে হলে আমার নিয়ম অনুযায়ী চলতে হবে। পাশেই লতা দাঁড়িয়ে চুপচাপ করে বাবা আর তার বোনের কথা শুনছিল। বাবার অবাধ্য হওয়ার জন্য শেষমেশ তিনি তার মেয়ের গায়ে হাত তোলেন। কয়েকদিন পরে দেখা যায় লতা আর পাতা কোথাও যাওয়ার সময় পাতার বয়ফ্রেন্ড তাদের সামনে চলে আসে। পাতা লতাকে বলে, বাবাকে বলে দিস আমি আরমানকে বিয়ে করে লন্ডনে চলে যাব, আর কোনোদিনও ফিরবো না। এই বলেই পাতা বাইকে উঠে চলে যায়। দূর থেকে লতা বলে, তোর কোনোদিনও ভালো হবে না, তুই একটা ডাইনি। এসব কল্পনার মধ্যেই পাতা বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেই বারিন আঙ্কেলের সাথে দেখা করতে যায়। বারিন আঙ্কেল পাতাকে দেখে বলে, আসতে তো অনেক লেট হয়ে গিয়েছে, তুমি আজকে রেস্ট করো, কালকে এ ব্যাপারে কথা হবে। পাতা বলে, আপনি আজকেই বলুন, সমস্যা নেই। বারিন আঙ্কেল বলে, এই 3 তলার বাড়ি, কিছু বন্ডস আর কিছু প্রপার্টি রয়েছে। এমনিতেই তুমি যে শুধু টাকার জন্য আসবে এটা তোমার বাবা বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। তোমার বাবা মৃত্যুর আগে একটু নরম হয়ে তোমাদের 2 বোনের জন্য একটা উইল করে যান। তাতে লেখা রয়েছে, তোমার বাবার মৃত্যুর পর তার সকল সম্পত্তি তোমাদের 2 বোনের নামে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। তবে এর মধ্যে শর্ত হচ্ছে, তোমাদের 2 বোনের উপস্থিতি ছাড়া এই কাজ সম্পূর্ণ করা হবে না। পাতা বলে, বারুন আঙ্কেল, আপনি তো আমাদের পরিবারের সব কথাই জানেন। আমার ডিভোর্স হওয়ার পরেও আমি লন্ডনে খুব ভালোই আছি। আমি এখানে আসতাম না, শুধুমাত্র ভবিষ্যতের সিকিউরিটি পারপাস আমাকে এগুলো নিতে হবে। বারিন আঙ্কেল বলে, আমি এসব কথা বুঝলেও কোর্ট তো আর আমার এসব কথা মানবে না, তাই না? দুজনের উপস্থিতি ছাড়া কোনোভাবেই সম্পত্তি ভাগাভাগি হবে না। এ সময় বাড়ির কর্মচারী মাধব কফি নিয়ে আসলে বারিন বলে, তোমার দিদিকে লতার দেওয়া ছবি আর চিঠিটা দাও, যদি লতাকে খুঁজতে কাজে আসে সেজন্য। যতদূর মনে হয় তুমি খুব তাড়াতাড়ি বাবা টাকা নিয়ে লন্ডনে যেতে পারবে না। আজ আসছি। মাধব চাচা একটা চিঠি আর ছবি এনে বলে, দিদি ভাই, এই চিঠি পাওয়ার কিছুদিন পরে সীমা নামের একটি মেয়ে ফোন করেছিল। তার নাম্বারটা আমি বড়বাবুর ডায়েরিতে লিখে রেখেছি। পাতা নাম্বার খুঁজতে খুঁজতে বড়বাবুর ডায়েরি চেক করে। ডায়েরিটি একটি বক্সের মধ্যে ছিল, যে বক্সে লতা এবং পাতার ছোটবেলাকার অনেক ছবি রয়েছে। বক্সের মধ্যে থাকা পুরনো স্মৃতিগুলোর কথা আপন মনে ভেবে পাতা হেসে ওঠে। এরপর সেই নাম্বারে ফোন করে, তবে কেউ রিসিভ করে না। তাই পাতা ঘুমিয়ে যায়। ভোরের আলো ফুটতেই সেই নাম্বার থেকে পাতাকে কল ব্যাক করে। আসলে সীমা হচ্ছে লতার বাড়ির বাগানের কাজের লোকের মেয়ে। পাতা সীমাকে বলে, তুমি কি লতার কোনো খোঁজ খবর জানো? সীমা বলে, লতার সাথে যোগাযোগ করেছি প্রায় 10-12 বছর আগে। নর্থ বেঙ্গলের খুনিয়াবাড়ির একটা এসটিডি বো থেকে লতা কল করেছিল। তখনও বলেছিল শিলিগুড়িতে আসবে, ওর হাজবেন্ডকে চিকিৎসা করাবে। এরপর আর কোনো যোগাযোগ করিনি। কথা শেষে পাতা সিদ্ধান্ত নেয় সে খুনিয়াবাড়ি গিয়ে লতার ব্যাপারে খোঁজ খবর নেবে। তাই দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে। সারা রাত জার্নি পর ট্রেন স্টেশনে নামার কিছুক্ষণ পরেই বাড়ির আঙ্কেলের পরিচিত এক ড্রাইভার তাকে রিসিভ করতে আসে। পাতা গাড়িতে উঠে ছোট সেই গ্রামের উদ্দেশ্যে রওনা করে। ড্রাইভার বাদশা বলে, দিদি, আপনার ছোটবেলা তো এখানেই কেটেছিল। আমি ছোটবেলায় বাবার সাথে আপনাদের চা বাগানের বাংলোতে অনেকবার গিয়েছি। চা বাগানের মানুষজন আপনাদের খুব ভালোবাসে এবং সম্মান করে। বাদশার বক বক পাতার শুনতে ভালো লাগছিল না, তাই ফোনটা বের করলেই দেখতে পায় এরিয়াতে কোনো নেটওয়ার্ক নেই। এই ব্যাপারে ড্রাইভারকে জিজ্ঞেস করলে তিনি জানান, এই ঘন জঙ্গলে ভরা এরিয়ায় নেটওয়ার্ক পাবেন না।
আর একটু সামনে গেলেই এই পাকা রাস্তাও শেষ হয়ে যাবে। তারপরে গ্রামের মানুষদের খুনিয়া বাড়ির মোড়লের কথা জিজ্ঞেস করা যাবে। তিনি হয়তো সকলকেই চিনবে। অনেকটা পথ যেতেই ড্রাইভার ছোট্ট একটি ছেলেকে এই গ্রামের মোড়লের ব্যাপারে জিজ্ঞেস করে। ছেলেটি বলে, গ্রামের মোড়ল জানগুরুকে আরো অনেকের সামনে নদীর তীরে পাওয়া যাবে। সেখানে আজকে অনেক মানুষের ভিড় জমা হয়েছে। রাস্তা চিনিয়ে দিতে সেখানে থাকা দুটো ছেলেকে ড্রাইভার গাড়িতে উঠতে বলে। ভাঙা রাস্তা, জঙ্গলি পরিবেশ, সবকিছু মিলে পাতার অস্বস্তি বোধ হচ্ছিল। নদীর তীরে আসলেই দেখে গ্রামের অসংখ্য মানুষ ঢাক ঢোল পিটিয়ে আনন্দ উৎসব করছে। সেই মুহূর্তে গ্রামের মোড়ল সকলের উদ্দেশ্যে বলে, আজকের পর থেকে আর কোনো চিন্তা থাকবে না। গ্রামে আর কেউ কখনোই মরবে না, কেউ অসুস্থ হবে না। তোমরা আমার উপর ভরসা রাখো। ড্রাইভার বলে, দিদি আপনি বসেন, আমি ব্যাপারটা দেখে আসছি। ড্রাইভার মানুষের ভিড় দেখে সামনে এগুলোই দেখতে পায় একজন বিধ্বস্ত দেখতে মেয়েকে গ্রামবাসীরা বেঁধে রেখেছে। সকলে মিলে তাকে মারধর করছে। মেয়েটির রক্তাক্ত শরীর দেখে যেন গ্রামবাসীরা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা সকলেই তাকে মেরে ফেলার চিন্তা করছে। ড্রাইভার বাদশা দ্রুত দৌড়ে এসে গাড়ির মধ্যে প্রবেশ করে বলে, দিদি ঝামেলা হয়ে গিয়েছে, এখানে ডাইনি বুড়িকে জীবন্ত পোড়ানো হচ্ছে। কথাটা শুনে আশ্চর্য হয়ে যায় পদ্মা। জানলা থেকে এক পলক সেদিকে তাকাতেই মানুষের ভিড়ে ডাইনির চেহারা দেখতে পায়। অবাক করা বিষয় হচ্ছে এটা তার ছোট বোনু। অতীতে দেখা যায় পাতার বাবা অম্বিকেশকে তার কলিগ বলছে, কিছুদিন আগে ওই মহিলা মারা গিয়েছে। এখন যদি তুই মেয়েটাকে এই বাংলোতে এনে রাখিস তাহলে সব দিক ভালো করে সামলানো যাবে। পরিস্থিতি বোঝার চেষ্টা কর। তোর আর ওই মহিলার সম্পর্ক সবাই জানে, তা না হলে ট্রেড ইউনিয়নকে সামলানো যাবে না। তবে এই বিষয়টা আম্বিকেশ টাকা দিয়ে সামলাতে চায়। তার কলিগ বলে, টাকা দিয়ে সবকিছু সামলানো যায় না। তাছাড়া মেয়েটিকে তোর নিজের মেয়ের মতো রাখার প্রয়োজন নেই। না হয় মেয়েটি তোর বাড়িতে কাজের মেয়ের মতো থাকবে। এই কথায় পাতার মা বলে, মেয়েটা যদি এই বাড়িতে থাকে অবশ্যই ঘরের মেয়ের মতোই থাকবে। আমি ধরে নেব আমার দুটো মেয়ে, ও হবে পাতার ছোট বোন। বর্তমানে পাতা কান্না জড়িত কণ্ঠে বলে, এটা আমার বোনু। অতীতের ছোট্ট লতা পাতাকে দেখানো হয়। আর সেই ছোট বোনকে আজকে গ্রামবাসী ডাইনি বলে পুড়িয়ে দেওয়ার আয়োজন উৎসবে মেতে উঠেছে। বাদশা এখান থেকে চলে যেতে চাইলে লতা বলে, বাদশা বোঝার চেষ্টা করো, ও আমার বোন, ওকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। গ্রামবাসীরা তাদের গ্রামের অভিশপ্ত ডাইনিকে পুড়িয়ে ফেলতে পেট্রোল নিয়ে আসে। কিছুক্ষণ পরেই দেখা যায় জঙ্গলের মধ্যে থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে। রাস্তায় এক ব্যক্তিকে দেখে বাদশা তাকে হসপিটালের ব্যাপারে জিজ্ঞেস করে। ব্যক্তিটি হসপিটালের ঠিকানা বলে দিয়ে গাড়িতে তাকিয়ে বলে, আপনারা ডাইনি ছুঁয়েছেন, আপনারা ঠিক করেননি, আপনাদের বিপদ হবে। পাতা বাদশাকে গাড়ি চালিয়ে চলে যেতে বলে। কিছুক্ষণ আগে দেখা যায় বাদশার গাড়িতে থাকা হুটার চালিয়ে দিলে গ্রামবাসীরা মনে করে হয়তো পুলিশ এসেছে। ঠিক এই সময় পাতা গাড়ি থেকে একটা দা নিয়ে গাড়ি থেকে নেমে সকলকে দা দিয়ে মারার ভয় দেখায়। এই সুযোগে বাদশা লতাকে ছাড়িয়ে কোলে করে গাড়িতে তোলে। আর পাতা বাদশাকে প্রোটেক্ট করছিল। এত মানুষের ভিড়ে ডাইনিকে বাঁচাতে দেখে মোড়লের মাথায় হাত পড়ে যায়। অতীতে দেখা যায় পাতার বাবা মেয়ের পালিয়ে যাওয়ার জন্য লতাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তবে লতা বলে, দিদি আমাকে কখনোই কিছু বলতো না। বাবা বলে, আজ থেকে তোমার বাইরে বেরোনো বন্ধ। মুখার্জির ছোট ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। ঘরের কাজের লোক সন্তোষকে সবসময় লতার উপর নজর রাখতে বলা হয়। লতা বাইরে যেখানেই যাবে যেন সন্তোষ বডিগার্ড হিসেবে তার সাথেই থাকে। পরদিন কলেজে যাওয়ার সময় সন্তোষ বলে, তোমার বোন পালিয়ে যাওয়ার সময় আমি সেখানে ছিলাম, আসলে তোমার কোনো দোষ ছিল না। পকেট থেকে একটা ফুল বের করে বলে, সামনে তোমার পরীক্ষা তো, তাই ঠাকুরের ফুল এনেছি তোমার জন্য। লতা বলে, কোন ঠাকুরের পুজো হয় জংলি গোলাপ দিয়ে? সন্তোষ মাথা নিচু করে চুপ হয়ে থাকে। লতা মৃদু হাসি দিয়ে গোলাপটি নিয়ে চলে যায়। লতাকে ভালোবেসে সন্তোষ তার হাতে লতার নাম ট্যাটু করিয়েছে। তাদের ভালোবাসা দিন দিন গভীর হতে থাকে। কয়েকদিন পরে মালিককে খাবার সার্ভ করতে গেলে তিনি সন্তোষের হাতে থাকা লতার ট্যাটু দেখে নেয়। তাই তো রেগে সন্তোষকে প্রচুর মারধর করে। লতা তার বাবাকে রিকোয়েস্ট করে যেন ওর কোনো ক্ষতি না করা হয়। তবে কে শুনে কার কথা? বাবা তো একাধারে সন্তোষকে মেরেই চলেছে। পরদিন কাজ ছেড়ে সন্তোষ একেবারের জন্য চলে যাওয়ার সময় লতা সন্তোষকে তার সাথে নিয়ে যেতে বলে। ভালোবাসার মানুষের মুখে এমন কথা শোনায় সন্তোষ খুব মিষ্টি একটা হাসি দেয়। এরপর তারা দুজনেই এখান থেকে পালিয়ে যায়। বর্তমানে তারা হসপিটালে পৌঁছে গিয়ে বাদশা লতাকে কোলে নিয়ে পাতাকে স্ট্রেচার নিয়ে আসতে বলে। লতাকে দেখে হসপিটালের সকলেই বলে ওঠে, ডাইনি এসেছে, চলো এখান থেকে পালিয়ে যাই। পাতা দ্রুত লতাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পাশেই এক মহিলা বলে ওঠে, ও ডাক্তারবাবু, ও তো এক ডাইনি, ওর চিকিৎসা করলে তো বিপদ হবে। ডক্টর রোগীর অবস্থা দেখে পাতাকে বলে, এমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স লাগবে, ভেতরে অনেক রক্তক্ষরণ হচ্ছে। আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে দিচ্ছি, তবে তাকে আরো বড় হসপিটালে ভর্তি করানো লাগবে। পাশের নার্স সুনিতা আবারও বলে, ডাক্তারবাবু এর চিকিৎসা করবেন না, আপনার সাথে আমরাও ফেসে যাব। পাতা রেগে গিয়ে বলে, একদম চুপ, অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত রোগী এখানেই থাকবে, কিছু হলে আমি তার দায়িত্ব নেব। ডাক্তারবাবু কোনো মতে তাদের দুজনকে হ্যান্ডেল করে রোগীকে হসপিটালের মধ্যে নিয়ে যায়। পাতা বাদশাকে বলে, বাড়ির আঙ্কেলকে ফোন করে অ্যাম্বুলেন্সের কথা জানাও। বাদশা ফোন ধরতেই খেয়াল করে এখানে তো নেটওয়ার্ক নেই।
এই মুহূর্তে একটা নার্স এসে বলে, বাইরে ওই আম গাছের তলায় নেটওয়ার্ক পাওয়া যাবে। বাদশা দ্রুত বাইরে চলে যায়। নার্স পাতার কাছে পেশেন্টের নাম জিজ্ঞেস করে। এই কথায় পাতা নিস্তব্ধ হয়ে যায়। লতা কষ্টে মা মা বলে ব্যথায় কাতরাচ্ছে। অতীতে দেখা যায় মা ছোট মেয়েটিকে জিজ্ঞেস করছে, তোর নাম কি রে? মেয়েটি বলে লালি। মা বলে, তুই কি আমাকে ভয় পাচ্ছিস? মেয়েটি মাথা নিচু করে বলে, একটু। মা ছোট মেয়েটির গায়ে হাত দিয়ে বলে, না মা, কোনো ভয় নেই। তোর একটা নতুন নাম রাখা যাক, তোর নাম লতা। এই সময় ঘরের হেল্পিং হ্যান্ড এসে বলে, ও দিদি, ওর জামা কাপড় কোথায় রাখবো গো? মা বলে, পাতার জামা কাপড় যেখানে সেখানেই রাখো। আর ওর একটা নাম আছে, লতা, পাতার বোন লতা। বর্তমানে বাদশাহ নেটওয়ার্ক খুঁজতে গিয়ে দেখে গ্রামবাসীরা ডাইনিকে খুঁজতে হসপিটালের দিক ধেয়ে আসছে। হসপিটালে ডক্টর লতার ড্রেসিং করে দিয়েছিল। এই মুহূর্তে বাদশাহ এসে এই বিষয়টি জানায়। ডক্টর তার নার্সদের সকল দরজা জানলা আটকে দিতে বলে। দ্রুত গ্রামবাসী আসার আগেই জানলা দরজা গেট লাগিয়ে দেওয়া হয়। পাতা ল্যান্ডলাইন থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বাড়ির আঙ্কেলকে ফোন দেয়। তবে সে ব্যস্ত থাকায় তার পিএ ধরেছিল, কিন্তু নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে অপর ব্যক্তি কিছুই শুনতে পাচ্ছিল না। বাইরে দেখা যায় মোড়লের কথায় তার কর্মচারীরা ল্যান্ডলাইনের তার কেটে দিয়েছে। মোড়ল বাইরে থেকে তার মাইকের সাহায্যে বলে, মাথাটা ভালোই খাটিয়েছিলে ড্রাইভার। তোর ওই নীলবাতি আর আওয়াজ শুনে সবাই তো ভয় পেয়ে গিয়েছিল। তারপর আমি চিন্তা করলাম, তোরা যদি পুলিশও হস, তারপরেও তো দুজন, আর আমরা গোটা গ্রাম। ডক্টর নার্স সুনিতাকে ডেকে বলে, মিনি ওটি সেট আপ করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন যে? ভয় পাবেন না। সুনিতা বলে, আপনি ওদের জানেন না স্যার, ওরা খুব বিপজ্জনক। ডক্টর বলে, যতই হোক, এটা সরকারি স্বাস্থ্য কেন্দ্র, হুট করে ঢুকে পড়ার সাহস ওরা পাবে না। দেখুন সুনিতা দি, আপনি এখানকার সবচেয়ে বয়স্ক নার্স। আপনার সাহায্য ছাড়া কিন্তু মেয়েটাকে বাঁচানো যাবে না। আরো কত হাসপাতালে তো ঘেরাও করা হয়, তাই বলে কি কাজ না করে বসে থাকবো বলুন? আজকে আপনাকে অনেক বড় দায়িত্ব নিতে হবে, আপনাকে ছাড়া হবে না। সুনিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এত মানসিক প্রেশার নিতে না পেরে পাতা সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে নার্স তাকে জোর করে বাইরে কক্ষে বসিয়ে দেয়। পাতা বলে, আমি ঠিক আছি, আসলে রক্ত দেখলে আমার একটু সমস্যা হয়। বাইরে মোড়ল মাইকে ডাক্তারকে ডেকে বলে, একটা বিড়ি ধরাবো, এই বিড়ি শেষ হওয়ার আগেই ডাইনি আর ওই দুইজন ব্যক্তিকে বের করে দাও, তা না হলে ফল ভালো হবে না। অন্যদিকে হসপিটালের পেছন থেকে দুজন ছেলে হসপিটালে প্রবেশ করার চিন্তা ভাবনা করে। চ্যাংড়া ছেলেটা ভেন্টিলেটরের মধ্য দিয়ে হসপিটালের মধ্যে প্রবেশ করে। এই সময় ওয়াশরুমে একজন নার্স চলে আসলে ছেলেটি তার সাথে ইভটিজিং করে। অন্যদিকে বাদশা পাতার কাছে গিয়ে বলে, ওরা আমার গাড়ির কোনো ক্ষতি করলে ওদের কিন্তু আমি ছেড়ে দেব না। কি হলো দিদি, তোমার শরীর খারাপ লাগছে? হাতে মুখে একটু পানি দাও, কিছুটা ভালো লাগবে। পাতা বলে, লতা ঠিক হয়ে যাবে তো বাদশা? বাদশা বলে, চিন্তা করো না, আমরা সবাই আছি, সব ঠিক হয়ে যাবে। অপরদিকে নার্সকে সেই বখাটে ছেলেটি তুমুল ভাবে মারতে থাকে। এই মুহূর্তে মোড়ল বাইরে থেকে ড্রাইভারকে বারবার ডাকতে থাকে। বাদশা গেটের কাছে আসলেই দেখতে পায় তার গাড়িটিকে পুড়িয়ে দেয়া হয়েছে। প্রাণের থেকে প্রিয় গাড়িটিকে পুড়ে যেতে দেখে বাদশা যেন দিশেহারা হয়ে যায়। কোনো মতে পাতা বাদশাকে শান্ত করে বলে, ওরা এটাই চাচ্ছে, তুমি বোকামি করে গেটটা খুলে দিও না, আর সেই সুযোগের সদ্ব্যবহার ওরা করবে। আমার কথা শোনো, আমি তোমাকে নতুন গাড়ি কিনে দেবো, কথা দিচ্ছি। তুমি এখানে চুপ করে বসো, আমি বাইরের অবস্থাটা দেখে আসছি। পাতা বাইরে গেলে মোড়ল বলে, এখানে তো শুধু বাইরের আগুন জ্বলছে, ভালোই ভালোই ডাইনিকে বের করে দে। পাতা আগুন দেখে মনে করে তার মায়ের মৃত্যুর দিনের কথা। তাদের হেল্পিং হ্যান্ড বলেছিল, আমাদের ছেড়ে যারা চলে যায় তারা ভালো হলে পরী হয়ে যায়, আর খারাপ হলে রাক্ষস হয়ে যায়। অবুঝ মেয়েটি বলে ওঠে, আমার মা তো ভালো, তাহলে আমার বাবা কেন আমার মায়ের গায়ে আগুন দিচ্ছে? মায়ের কষ্ট হবে না? বর্তমানে সুনিতা দি ওটি রেডি করে ডক্টরকে জানায়। আর এইদিকে বখাটে ছেলেটা মনের আনন্দে নাচতে নাচতে হসপিটালের মধ্যে প্রবেশ করে। এরপর সকলে মিলে লতাকে ওটির দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে বখাটে ছেলেটি লতার শরীরে চাকু দিয়ে আঘাত করে। বাচ্চা তাকে আটকায় ফেলে। এই সময় পাতা চলে আসে। সুনিতা ছেলেটির চেহারা দেখেই বলে, আরে এটা তো জানগুরুর বেটা মাইথাল। বাইরে মহা উৎসবে সকলেই হসপিটালে আগুন লাগিয়ে দিতেই যাবে। ঠিক এই মুহূর্তে হসপিটালে তাকিয়ে সকলের মুখ চুপসে যায়। দেখা যায় হসপিটালের মধ্যে বাচ্চা মাইথলের গলায় ছুরি ধরে রয়েছে। পাতা সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলে, আগুন লাগানোর চেষ্টা করলে তোমাদের জানগুরুর ছেলের প্রাণও যাবে। আর তুই এদিকে আয়। মোড়ল যেতে তাকে ইশারা করে। একটু পরেই ছেলেটা এসে বলে, জানগুরু আপনার মাইক চাচ্ছে, না হলে আপনার ছেলের গলা কেটে দেবে। পাতা মাইক নিয়ে বলে, 30 মিনিটের মধ্যে আমার একটা অ্যাম্বুলেন্স চাই। এরপর যদি বাইরে কোনো ধরনের কোনো গন্ডগোল হয় তাহলে ভেতরেও একই অবস্থা হবে, বিষয়টা মাথায় রাখবেন। ওয়াশরুমের মধ্যে অন্য নার্স গিয়ে দেখতে পায় সুমনাকে হাতে পায়ে বেঁধে আটকে রাখা হয়েছে। তবে সুমনার অবস্থা খুবই খারাপ। বাইরে মোড়ল তো টেনশনে পড়ে যায়। মোড়লের কর্মচারী সকলের উদ্দেশ্যে বলে, কেউ কোনো কিছু করবি না,
মাইথিল ওদের হাতে বান্দরের মতো লাফালাফি না করে সকলেই এক জায়গায় বসে থাক। জানগুরু, আপনি কিছু প্ল্যান করলেন? হসপিটালের মধ্যে মাইথিলকে চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে। বাইরে নার্স একটা গালি দিয়ে বলে, 8 মিলিগ্রাম ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। দিদি, আপনি চিন্তা করবেন না, ও আর উঠবে না। নার্সের জ্ঞান ফিরে আসলে এই সময় পাতাকে সুনিতা বলে, ডক্টর আপনাকে ডাকছে। পাতা যার আগে বাদশাকে বলে, তুমি কিন্তু বাইরে যাবে না, তুমি এখানেই থাকবে, মাথা ঠান্ডা করে থাকবে। পাতা ডক্টরের কাছে গেলে ডক্টর বলে অপারেশন শেষ করেছি। তাই পাতা লতাকে দেখতে ভেতরে যায়। এরপর তার ছোট বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কোনো চিন্তা করিস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, তুই একদম ঠিক হয়ে যাবি, আমি তো আছি। বাইরে দেখা যায় জানগুরুর ছেলেকে হসপিটালের ভেতরে ঢুকতে যে সাহায্য করেছিল তাকে ধরে নিয়ে জানগুরুর কাছে বসায়। জানগুরু তাকে একটা চড় দিয়ে বলে, তোর কাছে মোটরসাইকেল আছে? এদিকে পাতার শারীরিক কন্ডিশনের জন্য সম্ভবত তাকে একটা ইনজেকশন পুশ করা হয়। এরপর রেস্ট করতে বলা হয়। পাশেই এক বয়স্ক চাচা বলে, দুঃখ পাস না, ও যা দেখেছে তারপরে এটা কিছুই না। চাচা তখন লতার বিয়ের কাহিনী বলতে শুরু করে। 15 বছর আগে গ্রামে তখন আলো ছিল না, শহর থেকে লাইটের ব্যবস্থা করা হয়েছিল। সবাই বলতো জগার বেটা সন্তোষ বিদেশি বউ পেয়েছে। তাদের দুজনের এই ভালোবাসা আজ এ পর্যন্ত গোটা গ্রাম কখনো দেখেনি। পুরো গ্রাম জড়ো হয়ে গিয়েছিল নতুন বউ দেখতে, কিন্তু ওই ভিড়ের মধ্যেই লতার উপর নজর পড়েছে এই শয়তান জানগুরুর। জানগুরু তার সহকর্মীকে বলে, এই এলাকায় কত সুন্দর চামড়ার বউ পেয়েছে সন্তোষ। পরদিন বিয়ের ব্যাপারটা জানিয়ে লতা চিঠি লিখে তার বাবার কাছে। চিঠিটা ডাক বক্সে ফেলে দিয়ে আসতে গেলে জানগুরু তার দিকে কুনজরে তাকায়। আর তার কর্মচারী লতাকে সরাসরি খুব বাজে ধরনের কথা বলে। এই বিষয়টা লতা তার শাশুড়িকে জানালে তার শাশুড়ি উল্টো ছেলের বউয়ের চুলের মুঠি ধরে বলে, জানিস ওকে, ও এই গ্রামের ভগবান, তার সম্পর্কে উল্টাপাল্টা কোনো কথা বলবি না, আর এখন থেকে বাইরে বেরোলে মুখ ঢেকে বের হবি। এমন ব্যবহারে লতা কান্নায় ভেঙে পড়ে। আর বর্তমানে এসব কথা শুনে পাতাও কান্না করছে। এই মুহূর্তে হসপিটালের জানলায় কেউ দরজা ধাকিয়ে বলে, আমার স্ত্রীর ডেলিভারির সময় হয়েছে, সে ব্যথায় কাতরাচ্ছে, দয়া করে আমাদের পেছন থেকে একটু ঢুকতে দিন প্লিজ। তবে নার্স সরাসরি না করে দেয়। পাতা নার্সকে দরজা খুলতে বললে নার্স বলে, দিদি আপনি আগে নিজের জীবনটা বাঁচান, এখন সবকিছু একটু স্বাভাবিক হয়েছে, অ্যাম্বুলেন্স আসার সময় দিন। পাতা বলে, এটা ঠিক হচ্ছে না, আপনি পেছনের দরজা খুলে দিন। একজনকে বাঁচাতে গিয়ে কি আরো দুজনকে মেরে ফেলবো? এ কথায় নার্সের মন নরম হয়ে যায়। সে গর্ভবতী মহিলাকে ভিতরে ঢুকানোর জন্য পেছনের দরজা খুলে দেয়। এরপর মেয়েটিকে হসপিটালে ঢোকানো হয়। মেয়েটিকে হুইল চেয়ারে বসিয়ে নার্স বলে, দিদি আপনি ডক্টর আর সুপ্তা দিদিকে ডেকে নিয়ে আসুন। পাতা চলে গেলে মেয়েটিকে নিয়ে একটা রুমে প্রবেশ করে। এরপর মেয়েটিকে ইনজেকশন দেওয়ার কথা বলতেই মেয়েটির আসল রূপ বেরিয়ে আসে। মেয়েটি নিমিষেই ছুরির আঘাতে সেই নার্সকে সেখানেই হত্যা করে ফেলে। ততক্ষণে মাইথুলেরও কিছুটা হুঁশ চলে আসে। মেয়েটির নাম মণি। মণি জানগুরুর আপন বোন। ওই যে বাইকের কথা জিজ্ঞেস করেছিল, তার গর্ভবতী বোনকে আনার জন্যই। বোন প্রেম করে খায়রুলকে বিয়ে করেছিল, তবে ভাই মেনে নিতে পারেনি। কিন্তু আজ যখন নিজে বিপদে পড়েছে, প্রথমেই বোনকে স্মরণ করেছে। এই পরিস্থিতিতে মণি আরো রেগে যায়, কেননা মাইথালকে ছোট থেকে বড় করেছে মণি নিজের হাতেই। তাই যে মাইথলের গলায় চাকু ধরেছে তাকেই আজ মণি শেষ করে দেবে। পাতা সুনিতাকে ডেকে নিয়ে এসে দেখে ওই রুম পুরো ফাঁকা, এখানে মাইথলও নেই। পাতা রক্তের দাগ দেখে ভয়ে ভয়ে ওয়াশরুমে গেলেই দেখে নার্স মৃত অবস্থায় পড়ে রয়েছে। পাতা দ্রুত বাচ্চাকে ডাকতে থাকে। বাচ্চা কাছে আসলেই সুনিতা বলে, ওরা মনে হয় পেছনের দরজা থেকে পালাইছে। মনি পেছনের দরজার গার্ডকে মেরে চাবি নিয়ে দরজা খোলার চেষ্টা করে। এই মুহূর্তে তার পেটের যন্ত্রণাও বেড়ে যায়। অনেক কষ্টে দরজা খুলে জ্ঞানহারা মাইথুলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর নিজে বাইরে এসে দরজাটা লাগিয়ে দেয়। পাতা চিৎকার করে বলতে থাকে, বোকামো করো না, দরজা খোলো। বাদশাহ দ্রুত সুনিতাকে জিজ্ঞেস করে, ছাদে যাওয়ার কোনো রাস্তা আছে? ছাদে যাওয়ার রাস্তার কথা বললেই বাদশাহ ছাদে চলে যায়। ঠিক এই মুহূর্তে মনির পানি ভাঙতে শুরু করে। সে দরজার পাশে দাঁড়িয়ে ব্যথায় চিৎকার করতে থাকে। পাতা বারবার বলতে থাকে, দরজাটা খোলো, তোমার এই মুহূর্তে চিকিৎসার দরকার। ততক্ষণে জানগুলোর লোকেরাও এদিকে আসতে শুরু করেছে। এর মধ্যে বাদশাহ ছাদের জানলা থেকে নিচে টপকে পড়ে যায়। দরজা খুলে মাইথলকে নিয়ে ভিতরে চলে যায়। পাতা জোর করে মনিকে হসপিটালের মধ্যে নিয়ে যাচ্ছিল, এমন সময় খায়রুল পাতার উপর একটা দা ছুঁড়ে মারে। তবে দুর্ভাগ্যবশত এই দা তার নিজ স্ত্রীর পিঠে লেগে যায়। কোনো মতে পাতার দরজা আটকে দেয়। অতীতে দেখা যায় পাতার মা খুবই অসুস্থ। ডক্টরের কাছে সর্বোচ্চ 6 থেকে 9 মাস হাতে রয়েছে। এর মধ্যে সমস্যার সঠিক ওষুধ বের করতে না পারলে তার নিশ্চিত মৃত্যু। এসব খারাপ খবরেও পাতার বাবা দোষারোপ করতে থাকে লতাকে। তার মনে হয় লতা অলক্ষণে মেয়ে। বর্তমানে মনির সন্তান হয়েছে, তবে মনি মারা গিয়েছে। আমরা দেখতে পাই মৃত মনির আঙুলে একটা ধারালো অস্ত্র রয়েছে। পাতা তার স্বামীকে যে খুব ভালোবাসতো তা নয়, ওই সময় পাতা চাইতো বিদেশে যেতে।
একটা নতুন পরিবেশে যেতে। মা না থাকার কারণে পাতার যেন তার বাবার বাড়ি একদমই পছন্দ হচ্ছিল না। বিয়ে করে তারা দুজনে বিদেশে চলে গেলেও কিছুদিনের মধ্যে তার স্বামীর অন্য কাউকে বেশি ভালো লাগতে শুরু করে। তাই পাতা তার স্বামীকে নিজে থেকেই ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করে। সারাদিনের ব্যস্ততার পর পাতা যখন বাড়িতে ফেরত আসে তখন সে তার মাকে খুব মিস করত। তাই পাতা সিদ্ধান্ত নিয়েছে ছোট বোনও ঠিক হয়ে গেলে পাতা তাকে নিয়ে লন্ডনে চলে যাবে। তারা দুই বোন একসাথে থাকবে। এই সময় সুনিতা এসে বলে, মহিলাকে বাঁচানো যায়নি দিদি, তার ছেলে সন্তান হয়েছে। এই মুহূর্তে বয়স্ক চাচা বলে ওঠে, খুনিয়া বাড়িতে বাচ্চা হয় না, বাচ্চা দেয়, আর যারা দেয় না তাদের কপাল জানগুরু লেখে। অতীতে সন্তোষ লতাকে বলে, আমি জানি তোমার বাচ্চা হবে, কিন্তু একবার জানগুরুকে দেখাতে সমস্যা কি? পুরো গ্রাম ওকে মানে। লতা বলে, তুমিও মানো? সন্তোষ বলে, না মানি না, কিন্তু এই গ্রাম ছেড়ে যাব কোথায়? তোর বাপ আমাকে তো মানবে না, আর আমার চাকরিটাও ফেরত দেবে না। আমি কথা দিচ্ছি ওই রুমের বাইরেই আমি দাঁড়িয়ে থাকবো। পরদিন বাইরে সকলেই অপেক্ষা করছে। জানগুরু নানা রীতি নেওয়াজ করছে। কিছুক্ষণ পরেই লতা দৌড়ে সন্তোষের কাছে এসে বলে, ও আমার জামা কাপড় খুলতে বলছে, কিছু বলবি তুই? সন্তোষ মাথা নিচু করে থাকে। এই সময় জানগুরু বেরিয়ে এসে বলে, ও বাচ্চা দেবে না, ওর পেটের বাচ্চা হলে সেই বাচ্চার মাংস ও নিজেই খেয়ে ফেলবে। গ্রামের লোক মরে যাবে এই ডাইনির জন্য। এই সেই ডাইনি। যেমন সৃষ্টিকর্তা সবকিছু দেখতে পায়, তেমনি শয়তান খারাপটাই দেখতে পায়। দুর্ভাগ্যবশত সন্তোষের বাবা মা আর ভাই একে একে মারা যায়। লতা অনেক চেষ্টা করেছিল তাদের বাঁচিয়ে রাখার, তবে পারেনি। এই বিষয় নিয়ে জানগুরুকে গ্রামবাসীরা দেখালে জানগুরু আবারও সম্পূর্ণ দোষ লতার উপর দিয়ে দেয়। জানগুরু বলে, ওই ডাইনির জন্য মানুষ মরছে, এই গ্রামে আরো মানুষ মরবে। এরপরেই এই নিয়ে সালিশি বসে। সন্তোষ হাত জোর করে বলে, আমার বউকে আমি ঘরে আটকে রাখবো, কাউকে তার চেহারাও দেখতে দেবো না। জানগুরু বলে, তোর বউয়ের কাছে তো তুইও থাকবি, তোরও তো মৃত্যুর আশঙ্কা রয়েছে। এই 2 মাসে এক ঘরের মধ্যে 3 জন মারা গিয়েছে। আচ্ছা, আমরা বাড়ির মধ্যে দখল দিব না। সন্তোষ বাড়িতে এসে লতাকে একটা রুমে আটকে দিয়ে বলে, তোর ভালোর জন্যই আমি তোকে ঘরবন্দি করে রাখতে চাই। তবে আমরা দেখতে পাই দিন দিন সন্তোষের শরীরটাও খারাপ হতে শুরু করে। প্রথমে জ্বর, এরপর কাশি। অসুস্থতা বেশি বাড়তে থাকলে একদিন রাতে সন্তোষ দরজা খুলে লতার কাছে বসে বলে, আমি আর বাঁচবো না, আর তোকেও হয়তো বাঁচাতে পারবো না। কেন যে মোটে আমার সাথে এই গ্রামে আসলি? সন্তোষকে বিছানায় শুইয়ে দিয়ে লতা বাইরে থেকে দরজা আটকে দিয়ে বেরিয়ে পড়ে। এরপর মুখ ঢেকে গভীর রাতে একটা হাসপাতালে যায়। সকল ডিটেলস শুনে ডাক্তার বলে, মনে হচ্ছে না এটা কোনো সাধারণ জ্বর, সম্ভবত এটা জাপানিজ এনসেফ্যালাইটিস। আপনাদের বাড়িতে কোনো পশু পাখি পালিত হয়? লতা বলে, বাড়ির সবাই ভেড়া নিয়ে কাজ করত। ডাক্তার বলে, এই ভেড়ার মাধ্যমে রোগের ভাইরাস ছড়াচ্ছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধ খাওয়া শুরু করে দিন। কিন্তু এই রোগের ট্রিটমেন্ট এখানে সম্ভব নয়, আর যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজে নিয়ে যান। বর্তমানে পাতা তার বোনের কাছে এসে বলছে, বোনু, আমার তো ভুল হয়ে গিয়েছে রে। মা সব সময় বলতো তোর দায়িত্ব আমার ওপর, কিন্তু আমি শুনিনি। তবে এখন থেকে সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আর কিছুই হবে না। কিছুক্ষণ পরে পাতা চারিদিকে আপন মনে হাঁটতে হাঁটতে বাচ্চার কাছে গিয়ে বসে বলে, লতা যখন আমাদের বাড়িতে এসেছিল তার কিছুদিন পরেই আমার মা মারা যায়। বাবা বলতো এই বাড়িতে যা খারাপ হচ্ছে সবই ওর জন্য হচ্ছে, ও একটা ছোট লোক। আমি ওকে মনে মনে খারাপ নজরেই দেখতাম। আজকে যখন খুনিয়া বাড়িতে রওনা করলাম, পারিপার্শ্বিক পরিবেশ দেখে মনে মনে আনন্দ হচ্ছিল যে ওর অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায়। আচ্ছা, তাহলে আসল ছোট লোক কে, আমি নাকি ও? বাদশা বলে, চিন্তা করো না দিদি, যে করেই হোক তোমার বোনকে এই স্থান থেকে বের করবই। নেমে সেই কারেন্টের লাইন তারা বাইরে থেকে কেটে দেয়। পাতা মাইক নিয়ে বাইরে আসে। বাদশা স্ট্রেচারে করে মনিকে নিয়ে বের হয়। মনির হাতে সেই ধারালো অস্ত্রটি নিচে পড়ে যায়। মৃত স্ত্রীকে দেখে খায়রুল কান্নায় ভেঙে পড়ে। সকলে মিলে তাকে আটকায়। পাতা বলে, আজকে আপনাদের জানগুরুর জন্য একজন মহিলা তার প্রাণ হারিয়ে ফেললো, নবজাতক বাচ্চা তার মাকে হারিয়ে ফেললো। একজনের জেদের জন্য এমন বড় বিপদ ঘটলো। আমরা কারো ক্ষতি করতে চাই না, হাত জোর করে বলছি আপনারা একবার ভেবে দেখুন। এসব কথায় জানগুরু হেসে ওঠে। পাশেই একজন ছেলে বলে ওঠে, ও তো ঠিক কথা বলছে, ছেড়ে দিলেই তো হয়। জানগুরু উঠে তাকে ইচ্ছের মতো মারতে শুরু করে। অন্যদিকে পাতার মোবাইলে কোনোভাবে নেটওয়ার্ক পাওয়ার কারণে বাড়ির আঙ্কেলের কল এসেছে। ফোনটা রিসিভ করতেই ব্যাটারি লো থাকার কারণে ফোন বন্ধ হয়ে যায়। এদিকে লতার অবস্থাও আবারও খারাপ হতে শুরু করেছে। অন্ধকারের মধ্যে ডাক্তার তার সর্বস্ব দিয়ে চিকিৎসা চালিয়ে যায়। এই মুহূর্তে জানগুরু বাইরে থেকে চিৎকার করে বলে ওঠে, ডাক্তার দেখে যাও, তোমার সাথে দেখা করতে কে এসেছে। ডাক্তার জানলা খুলেই দেখতে পায় গুন্ডারা ডাক্তারের স্ত্রীকে ধরে নিয়ে এসেছে। লতা গেটের কাছে গিয়ে বলে, বাইরে ওর গলা কাটলে ভেতরে তোর ছেলের গলা কাটা হবে। এই মুহূর্তে 2 জন নার্স প্রাণের ভয়ে গেট খুলে বাইরে পাতাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর মনির বডি বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। পাতা আতঙ্কিত হয়ে গেটের কাছে গিয়ে সকলকে গেটটা খুলে দিতে বলে। গ্রামবাসী সকলেই পাতার উপর আক্রমণ করতে চলে আসে। এমন সময় পুলিশ সেখানে হাজির হয়। অতীতে দেখা যায় বারিনের বিয়ে এসে বলে, স্যার, গতকাল রাতে যাকে খুনিয়া বাড়িতে
ট্রেনে টিকিট কেটে দিয়েছিলাম, সে আজকে সকালে ফোন করেছিল কি সব খুনিয়া বাড়ির ঝামেলায় নাকি ফেসে গিয়েছে, বলছিল অ্যাম্বুলেন্স পাঠাতে। আপনার মিটিং এ ব্যস্ত থাকায় বিষয়টা আমি খুব একটা পাত্তা দেইনি। বারিন পুরোপুরি ভাবে রেগে যায়। বারিন ঠিক সেই মুহূর্তেই পাতাকে ফোন করেছিল, তবে ফোনে চার্জ না থাকার কারণে ফোন বন্ধ হয়ে যায়। তাই তো বারিন সেখানকার এসপি কে ফোন করে বলে খুনিয়া বাড়ির হাসপাতালে কোনো একটা ঝামেলা চলছে, একজন মহিলা মেম্বার রয়েছে, তাই যত দ্রুত সম্ভব সেখানকার পরিস্থিতির ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো। এসপি দ্রুত লেডি অফিসারকে এ ব্যাপারে খোঁজ নিতে বলে। লেডি অফিসার সেখানকার এসআই কে এ ব্যাপারে খুনিয়াবাড়ির হসপিটালে একটা বেসিক ইনকোয়ারি করার জন্য টহল দিয়ে আসতে বলে। তাই তো ওই মুহূর্তে পুলিশ এই স্থানে হাজির হয়। পুলিশ সকলকে বন্দুকের ভয় দেখিয়ে পিছিয়ে দেয়। পাতা মনির বডি নিয়ে আবারও হসপিটালের মধ্যে প্রবেশ করে। জানগুরু এসআই এর হাতে থাকা পিস্তল তার মাথায় ধরে বলে কয়টা গুলি আছে। এসআই বলে 5টা। জানগুরু বলে পেছনে কয়জন। অফিসার কিছুটা আতঙ্কিত হয়ে বলে দেখেন, কথা বলে নিলেই তো সবকিছু নিমিশেই সমাধান হয়ে যাবে। এদিকে মাইথল হসপিটালের মধ্যে বাচ্চাকে নানা ধরনের উস্কানোমূলক কথা বলতে থাকে। পাতা বাচ্চাকে শান্ত করে বলে পুলিশ চলে এসেছে, এখন সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। মাইথল বলে পুলিশ তো আমার বাবার পকেটের মধ্যে থাকে। আগে বাচ্চা মাইথলকে একটা রুমে বন্দি করে ফেলে। বাইরে পুলিশ অফিসার জানগুরুকে বোঝানোর চেষ্টা করছে, তবে জানগুরু এক পর্যায়ে রেগে অফিসারকে একটা চড় দিয়ে বসে। জানগুরু বলে তুই আমার লোকজনকে গুলির ভয় দেখিয়েছিস, তাই এইটা মারলাম। এখন যা হতে যাচ্ছে তা হতে দে। অতীতে রুম গোছাতে গিয়ে মা তার ছোট মেয়ের হাতে আঁকা একটা পেন্টিং দেখতে পায়। মা পাতাকে কাছে ডেকে বলে আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, ও তোমার ছোট, তোমাকেই ওকে দেখে রাখতে হবে। পাতা বলে বাবা যে বলল ওর জন্য তোমার রোগ হয়েছে। মা বলে দূর পাগল, তুই দেখিস না তোর বাবা রেগে গেলে ওরকম কত কথা বলে। বর্তমানে পাতা তার বোনের মাথায় হাত বুলিয়ে বলছে তুই ঠিক হয়ে গেলে আমরা দুজন একসাথে থাকবো, ঠিক মা যেমনটা চাইতো। অন্যদিকে ডাক্তারবাবুকে পেয়ে বাচ্চা রেগে যায়, কেন পাতাকে বাইরে ঠেলে ফেলা হলো সেজন্য। এ সময় সুনিতা এসে বলে একদম রাগ দেখাবি না, ডাক্তারবাবুর স্ত্রীকে ওরা তুলে নিয়ে এসেছে। রাতের বেলা অন্ধকারে ওরা যখন আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেবে তখন কি তুই বাঁচাতে আসবি। ডাক্তারবাবু কান্না করতে করতে বলে আমার স্ত্রী বাইরে রয়েছে, ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে তাই না। বাচ্চা ডাক্তারবাবুকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে। অতীতে হসপিটাল থেকে বেরিয়ে লতা সীমাকে ফোন করে বলে সীমা, আমার বরকে ডাক্তার দেখাতে শিলিগুড়ি মেডিকেল হসপিটালে নিয়ে যেতে হবে, আর শিলিগুড়িতে তুই ছাড়া তো আমি কাউকে চিনি না। সীমা বলে চিন্তা করিস না, তুই নিয়ে চলে আয়, বাকিটা আমি সামলে নেব। কথা শেষ করে লতা চলে যায়। তবে দেখা যায় মণ্ডলের লোকেরা লতার এই বিষয়টা জেনে গিয়েছে, তাই তো পুরো গ্রামে জানিয়ে দেয়। গ্রামবাসীরা সকলেই রেগে তাকে মারতে শুরু করে, কেননা ডাইনিকে তো ঘর থেকেই বের হতে মানা করা হয়েছিল। গ্রামবাসীদের মারার ফলে লতা নিস্তেজ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। জানগুরু তার কানের কাছে এসে বলে সেদিন ঘরের মধ্যে কাপড়টা খুললে আজকে এই ঘটনা তোকে দেখতে হতো না। এরপর গ্রামবাসীর উদ্দেশ্যে বলে ডাইনি বেরিয়ে গিয়েছে, আর কোনো চিন্তা নেই। এই মুহূর্তে সন্তোষের মৃত্যুর খবর পাওয়া যায়। সকলেই সন্তোষের লাশ বাইরে নিয়ে আসে। লতা কোনো মতে উঠে বসে, এরপর পাগলের মতো দুলাইন গান গাইতে থাকে। কয়েকদিনের মধ্যে লতা পুরোপুরি পাগলে পরিণত হয়। শকুনের নজর লতার উপর থেকে এখনো সরে না। জানগুরুর কর্মচারীরা বলে পাগলির মাথা গেলেও শরীরে চামড়া কিন্তু যায়নি, টেস্ট করবে নাকি। জানগুরু বলে ও নিজের ছেয়ে দেয়নি, তাই এখন আর খাবো না। তাই তো কর্মচারী লতাকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে। শুধু সে একা নয়, তার দলবলে সকলে মিলে একে একে লতাকে নির্যাতন করে। বর্তমানে কষ্টে লতা তার মাকে ডাকতে থাকে। পাতা বোনের হাত শক্ত করে চেপে ধরে। বাইরে জানগুরু বোনকে মারার রাগে ডাক্তারের স্ত্রীকে মেরে ফেলার কথা চিৎকার করে বলে ওঠে। ভেতরে মাইথিল হাতের কাছে থাকা ব্লেড পেয়ে তার হাতের বাঁধন কেটে ফেলে। সকলে গেটের সামনে আসলে জানগুরু বলে আমি বারবার বলেছিলাম ওদের ছেড়ে দে, এখন এই ভুলের মাসুল তোদের দিতে হবে। আর পুলিশ, এখানে যা ঘটবে তুই আর তোর কর্মকর্তারা কেউ কিছুই দেখবি না। চোখের সামনেই ডাক্তারবাবুর স্ত্রীকে মেরে ফেলা হয়। অতীতে দেখা যায় ভেড়ার ব্যবসা লাভ ভালো বলে জানগুরু ভেড়ার ব্যবসা শুরু করে। অর্থের বিনিময়ে গরিবরা ভেড়া লালন পালন করতে শুরু করে। এটা আসলে সম্পূর্ণ চালাকি ছিল। জানগুরু ভেড়ার এই ভাইরাসের ব্যাপারটা ভালো করেই জানতো, তাই সন্তোষের বাড়ির জায়গা পাওয়ার জন্য ভেড়াকে ব্যবহার করে তাদের পুরো পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তবে শয়তানে তো কোনো কিছু অল্পিত হবে না, তাই তো গ্রামের মানুষের জায়গা জমি দখল করতে টাকার লোভ দেখিয়ে ভেড়া পালনের পথ দেখিয়ে দিল, যার জন্য পুরো গ্রাম আস্তে আস্তে এই রোগে আক্রান্ত হতে শুরু করলো। আর নিজেকে বাঁচাতে সম্পূর্ণ দোষ ডাইনি নামক কাল্পনিক চরিত্রের উপর দিয়ে দিল। যখন গ্রামে অতিরিক্ত মৃতের সংখ্যা বাড়তে শুরু করলো, শেষমেশ কোনো উপায় না পেয়ে এই বিষয় ধামাচাপা দেওয়ার জন্য লতা অর্থাৎ ডাইনির মৃত্যুর কথা বলল। বর্তমানে স্ত্রীর মৃতদেহ দেখে ডাক্তার সম্পূর্ণ ভেঙে পড়েছে। এদিকে মাইথল বেরিয়ে পড়ে। বাদশা আর তার মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ব্লেড দিয়ে বাদশার গলায় আঘাত করে মেরে ফেলে। এই ঘটনায় গ্রামবাসী সকলেই উচ্ছ্বাসিত হয়ে ওঠে। মাইথল এরপরে পাতার উপর আক্রমণ করে। পাতাকে অমানসিকভাবে আঘাত করতে শুরু করে। পাতার তখন মনে পড়ে মা বলেছিল
ভয়কে জয় করতে হবে, দুজনকে একসাথে লড়তে হবে। মাইথল এই মুহূর্তে গেটের লক খুলতেই যাবে, পাতা তার পায়ে কামড় দিয়ে বসে। এরপর উঠে তালা বন্ধ করে চাবিটা ছুঁড়ে ফেলে দেয়। মাইথল পাতাকে সজোরে লাথি মারে। কোনো মতে পাতা আবার উঠে দাঁড়ায়। এরপর মাইথলকে আক্রমণ করতে বলে। মাইথল লাথি দিতে গেলেই পাতা সরে যায়। কেচি কেটে লাথি দেওয়ার কারণে মাইথল নিজেই ব্যথা পায়। এরপর নিজের সর্বস্ব শক্তি দিয়ে পাতা একের পর এক মাইথলের মুখে আঘাত করতে থাকে। মাইথলের মুখে আঘাত করতে থাকে। তবে যতই হোক, মেয়ের হাত তো কখনো তো আর মারামারি করেনি, তাই তো হাত ব্যথা হয়ে যায়। এরপরেও পাতা থেমে থাকে না। এই মুহূর্তে মাইথল পাল্টা তাকে আঘাত করতে শুরু করে। এতটা নির্যাতন পাতা সহ্য করতে না পারে এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে যায়। অন্য নার্সরা মাইথলকে আটকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে। ঠিক এমন সময় মুনিয়া সেই ধারালো অস্ত্রটা পাতার চোখে পড়ে। অস্ত্রটি হাতে পড়ে একের পর এক মাইথলকে আঘাত করতে শুরু করে। এই মুহূর্তে পুলিশ অফিসার জানগুরুর কাছে গিয়ে বলে, অ্যাম্বুলেন্সে আপনার ড্রাইভার, আপনার লোকেরা থাকবে। এই বিষয়টা তো আর ওরা বুঝবে না, ওদেরকে একবার বের হতে দিন, তারপরে ব্যবস্থা আপনি নেবেন। এই সময় পাতা একটা সিলিন্ডার নিয়ে মাইথলের গায়ে ফেলতেই যাবে। ঠিক সেই মুহূর্তে জানগুরু চিৎকার করে পাতাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা স্বীকার যায়। হসপিটালের মধ্যে সুনিতা বলে, ওকে মেরে কি লাভ দিদি, আসল শয়তান তো ওর বাবা। পাতা জানগুরুকে বলে, হাঁটু গেড়ে কান ধরে এ কথা বলো, যাতে গোটা গ্রাম দেখতে পায়। জানগুরু হাঁটু গেড়ে কান ধরে বলে, আমার ছেলেকে ছেড়ে দাও। অ্যাম্বুলেন্স আসলে পাতা মাইথলের গলায় ছুরি ধরে অ্যাম্বুলেন্স ওঠে। এরপর লতাকে উঠানো হয়। ঠিক এই মুহূর্তে ড্রাইভার পাতার গলায় ছুরি ধরে। মাইথলকে গাড়ি থেকে বের করা হয়। পাতাকে সাহায্যকারী সকলকে গাড়িতে রেখে বাইরে থেকে গাড়িতে পেট্রোল ঢেলে দেওয়া হয়। যেই না আগুন জ্বালাতেই যাবে সেই মুহূর্তে তার শরীরে কেউ গুলি করে। দেখা যায় লেডি অফিসার তার দলবল সহ পুরো গ্রামবাসীকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে। জানগুরু একভাবে এলাকার অফিসারের দিকে তাকিয়ে থাকে। পুলিশ অফিসার ঠাস করে জানগুরুর গালে একটা চড় লাগিয়ে দেয়, অর্থাৎ সেও বদলা নিয়ে নিল। তারা যখন ডাক্তারের স্ত্রীকে মারতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার দূরে গিয়ে ফোনে নেটওয়ার্ক পেয়ে চুপি চুপি সেখানকার ইনফরমেশন লেডি অফিসারকে জানিয়ে দেয়। পুলিশ মাইথলকে আটক করে। হসপিটালের মধ্যে থাকা লাশগুলো আস্তে আস্তে বের করে নিয়ে আসে। নবজাতক সন্তানকে তার বাবার হাত থেকে নিয়ে নেয় পুলিশ। এরপর পুলিশ জানগুরুকে অ্যারেস্ট করে। পাতা পুলিশের কাছে গিয়ে বলে, আপনার কাছে একটা সাহায্য চাই, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি করতেন। এদিকে জানগুরু চিৎকার করে বলছে, কোনো লাভ হবে না আমাকে আটক করে, কেউ আমার ব্যাপারে সাক্ষ্য দেবে না। পাতা সুযোগ পৌঁছে পুলিশের কাছ থেকে পিস্তল নিয়ে যেই না শুট করতে যাবে, ঠিক এই মুহূর্তে ডাক্তার জানগুরুর গলায় কয়েকবার ছুরির আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শয়তান সেখানে ছটফট করতে করতে মারা যায়। লতাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথে পাতা তার হাত শক্ত করে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, আমি আর কোনোদিন তোকে ছেড়ে যাব। লতা পাতাকে দিদি বলে ডাকে। আর অসম্ভব সুন্দর কাহিনী এখানেই শেষ হয়ে যায়। জাদুবিদ্যার সন্দেহে দুই আদিবাসী নারীকে লাঞ্ছিত, ছিনতাই ও বেঁধে পিটিয়ে হত্যা করা হয় সেপ্টেম্বর 2024 সালে। 60 বছর বয়সী বৃদ্ধাকে হত্যা করে আত্মীয় দ্বারা ডাইনি বলে চিহ্নিত করা হয়েছে সেপ্টেম্বর 2023 সালে। ডাইনি আখ্যা দিয়ে এক রাতে 5 নারীকে হত্যা করা হয়েছিল 2002 সালে। আরো অনেক কেস সাক্ষী হয়েছে, আরো অনেক প্রাণ গিয়েছে। না জানি 2025 সালে কুসংস্কারের কাছে আরো কতজন বলি হবে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।